প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটা উদ্দীপকে একটি সৃজনশীল প্রশ্ন খেয়াল করো। আমি তার পূর্বের ক্লাসটিতে বলেছিলাম একটি সৃজনশীল প্রশ্ন করাবো। এখানে একটা সৃজনশীল প্রশ্ন উল্লেখ করেছি আমি। তোমরা যদি একটু বোর্ডের দিকে থাকাও, এখানে প্রথমে লেখচিত্রটির একটু ব্যাখ্যা দিই আমি, যদিও আগে এটা সম্পর্কে বলিনি। তো এখানে দেখো পিবি বনাম পি একটি লেখচিত্র এঁকেছি। এখানে প্রথমেই বলে রাখি আমি, এই হালকা দাগ দেওয়া যে লেখচিত্রটি 1 নম্বর দিয়েছি এটা হচ্ছে আদর্শ বেশে রেখা, আর 2, 3, 4 এগুলো হচ্ছে বাস্তব বেশের লেখ বা বাস্তব বেশের রেখা। এখন আমি আগে বলে দিচ্ছি কেন কথাটি বলছি, এই কারণে বিজ্ঞানী এমাগা কি করেছেন, বিজ্ঞানী এমাগা পিবি বনাম পি বিন্দুপাত করে বিভিন্ন গ্যাসের লেখচিত্র অঙ্কন করেছেন। তার মধ্যে এই পিবি বনাম পি লেখচিত্রগুলোর মধ্যে যেটি এক অক্ষের সমান্তরাল, এটাকে আমরা এটা ও এক্স, এটা ও ওয়াই এভাবে বলতে পারি। যেই রেখাটি বা যেই লেখটি এক অক্ষের সমান্তরাল সেটি হবে আদর্শ বেশের লেখ। আর এই লেখ থেকে যেই লেখগুলোর বিচ্যুতি প্রদর্শন করবে তারা হবে বাস্তব বেশের লেখ। তো আমি তোমাদেরকে বয়েল সূত্রের ব্যাখ্যাতে, বয়েল সূত্রের লেখচিত্রের ব্যাখ্যার মধ্যে এই জিনিসটা দেখিয়েছিলাম। অর্থাৎ এই লেখচিত্রগুলো ছিল না, শুধু এটা ছিল। অর্থাৎ পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে তখন এক অক্ষের সমান্তরালে রেখা পাওয়া যায়, তাহলে গ্যাসটি ছিল আদর্শ গ্যাস। বিজ্ঞানী এমাগাও সে একই কাজ করেছেন। অর্থাৎ বয়েল সূত্রে শুধুমাত্র বাস্তব গ্যাসের লেখচিত্র অঙ্কন করা, আদর্শ গ্যাসের লেখচিত্র অঙ্কন করা হয়েছিল। কিন্তু বিজ্ঞানী এমাগা কি করলেন, বিজ্ঞানী এমাগা পিবি বনাম পি লেখচিত্র বিভিন্ন গ্যাসের জন্য পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলেন এবং বিভিন্ন গ্যাসের জন্য এই লেখচিত্র পেলেন। এখন যদি তোমাকে বলে এখানে এমাগার পরীক্ষা কি, এমাগার পরীক্ষা কি অথবা এমাগার লেখচিত্র কি, এই ধরনের যদি প্রশ্ন হয় কোনো কারণে, এমাগার পরীক্ষা হচ্ছে বিজ্ঞানী এমাগা বিভিন্ন গ্যাসের জন্য, সেটা আদর্শ হোক বাস্তব হোক, যে কোনো গ্যাসের জন্য, যেমন আমরা যদি এগুলোকে বলি যে এটা হাইড্রোজেন হতে পারে, এটা হিলিয়াম হতে পারে, এটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা এটা আদর্শ গ্যাস, বলে তো কোনো গ্যাস না, আদর্শ গ্যাস একটা কার্বনিক ধারণার মধ্যে এটা আদর্শ গ্যাস ধরলাম। কিন্তু এখন তাহলে এমাগার পরীক্ষা কি যদি বলে, বিজ্ঞানী এমাগা বিভিন্ন গ্যাসের জন্য চাপ বনাম পিবি বনাম চাপ বনাম আয়তন গুণফল বনাম চাপ বিন্দুপাত করে যে বিভিন্ন গ্যাসের জন্য যে লেখগুলো পেলেন, এগুলোকে বলা হয় এমাগার রেখা। পরীক্ষা প্রশ্ন হতে পারে এমাগার রেখা কি, এমাগার রেখা কি। তো এখানে যদিও সৃজনশীল প্রশ্নের মধ্যে আবার একটা প্রশ্ন না বলাই ভালো, তবুও যদি কোনো কারণে এমাগার রেখা কি আসে, তাহলে বলবো যে বিজ্ঞানী এমাগা বিভিন্ন গ্যাসের জন্য চাপ ও আয়তনের গুণফলের বিপরীতে চাপ বিন্দুপাত করে কতগুলো লেখচিত্র পেলেন। এই লেখচিত্রগুলোকে বা কতগুলো লেখ পেলেন বা যে বিভিন্ন লেখ পেলেন, এদেরকে বলা হয় এমাগার রেখা। আচ্ছা গেল। এবার এমাগার রেখা থেকে আমরা বুঝতে পারলাম এই এমাগার রেখাটাও বয়েল সূত্রে, যেহেতু বয়েল সূত্রের মধ্যে যখন আমরা পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করে এক অক্ষের যে রেখাটা পেয়েছিলাম সেটা ছিল আদর্শ বেশের রেখা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর রেখাটি আদর্শ বেশের রেখা। আর আদর্শ বেশের রেখা থেকে যেগুলো বিচ্যুতি প্রদর্শন করলো 2, 3, 4 নম্বর রেখা, এরা হচ্ছে বাস্তব বেশের রেখা। তা আমরা এখন একটু সৃজনশীল প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রথমে বলা হলো পেষণ গুণাঙ্ক কি। পেষণ গুণাঙ্ক কি তোমরা একটু খাতায় লিখে নাও। পেষণ গুণাঙ্ক হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি প্রদর্শনের জন্য যে গুণাঙ্ক, অর্থাৎ যে রাশি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি
পেশন গুণাঙ্ক। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি প্রদর্শন করার জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে বলা হয় কি পেশন গুণাঙ্ক। তো আমরা একটু পেশন গুণাঙ্কের সংজ্ঞাটাতে সমীকরণ ব্যবহার লিখব পিভি ইকুয়াল টু এন জে আর টি। এখানে আমি ঝেডটা ব্লক করলাম, এই ঝেডকে বলা হয় পেশন গুণাঙ্ক। আমি একটু করে বলে রাখি এখানে পেশন গুণাঙ্ক সম্পর্কে। অর্থাৎ ঝেডের মান যদি 1 হয় তাহলে আমরা এখানে কোনো বিচ্যুতি দেখবো না, পিভি ইকুয়াল টু এন আর টি হবে, তখন গ্যাসটি হবে আদর্শ। এখন ঝেডের মান যখন বৃদ্ধি পাবে, ঝেডের মান 1-এর চেয়ে যখন বাড়বে তখনও গ্যাসটি বাস্তব হবে, আবার 1 অপেক্ষা কমলেও গ্যাসটি বাস্তব হবে। তো আমি পেশন গুণাঙ্কের এই সংজ্ঞা দেওয়ার সময় আমাদের আগে পেশন গুণাঙ্কের সমীকরণটা লিখতে হবে, লেখার পর বলতে হবে এখানে ঝেডকে বলা হয় পেশন গুণাঙ্ক। আসলে পেশন গুণাঙ্ক হচ্ছে কোনো গ্যাস বাস্তব না আদর্শ তা বোঝার জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে বলা হয় পেশন গুণাঙ্ক। তো আমরা পেশন গুণাঙ্কে আর কিছু বললাম না, পেশন গুণাঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসে আমার যদি সুযোগ হয় একটু পড়াবো। এর পরবর্তীতে আসি আমি খ। এই খ প্রশ্নটি প্রিয় ছাত্রছাত্রী, ক্ষয়ের প্রশ্নটা আমি এখানে লিখতেছি উত্তর। একটু দেখো, আমি তোমাদের একটা ছবি দেখাই, এখানে একটু আগের ছবিটা দেখিয়েছিলাম। এই এভাবে একটা বক্স থেকে এখানে বিভিন্ন গ্যাস দেখাচ্ছে। একই পাত্রে গ্যাস নিলাম, গ্যাস কিভাবে চাপের সৃষ্টি করে এই চিত্রটা আঁকতে হবে কথা নেই, তুমি ব্যাখ্যায় বললেও হবে। তো বলতে হবে কি কোনো আবদ্ধ গ্যাস পাত্রে, আবদ্ধ পাত্রের কথা বলতে হবে। গ্যাস পাত্র যদি আবদ্ধ না থাকে তাহলে গ্যাস মূলত ঘুরে চলে যাবে, সেক্ষেত্রে আসলে চাপের সৃষ্টি হবে না। আমরা এই উত্তর লেখার সময় ছাত্রছাত্রীরা প্রথম কথাই বলার সময় আবদ্ধ গ্যাস পাত্রের কথা উল্লেখ থাকে না, তখন আমি তাকে নাম্বার দেওয়ার সময় আমার চিন্তা করতে হয়, কেন তার ধারণা নেই যে এখানে গ্যাস পাত্রটি যে আবদ্ধ থাকবে, এটা একটা প্রধান বিষয়। তাহলে আমরা বলবো কি প্রথমে কোনো আবদ্ধ গ্যাস পাত্রে গ্যাস অণুসমূহ পরস্পর নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। আবার গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে গ্যাসের অণুসমূহ পরস্পর নিজের মধ্যে সংঘর্ষ হবে। এই সংঘর্ষ সমূহ কি নয়, এই সংঘর্ষ সমূহ স্থিতিস্থাপক। আর এই সংঘর্ষ সমূহ স্থিতিস্থাপক হয় এখানে গতিশক্তির মানে তাপমাত্রার পরিবর্তন হবে না, ফলে গ্যাসের অণুসমূহের গতিশক্তির পরিবর্তন হবে না। এই কথা বললে এখানে বলা যায় কোনো অসুবিধা নেই। কোনো আবদ্ধ গ্যাস পাত্রে গ্যাসের অণুসমূহ যখন পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন এই সংঘর্ষ সমূহ স্থিতিস্থাপক, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের কারণে গ্যাসের অণুসমূহের গতিশক্তি তাপমাত্রার পরিবর্তন ঘটে না, ফলে গতিশক্তির পরিবর্তন ঘটে না। একথা বলা যায়। এর পরবর্তীতে বলবো যে অর্থাৎ গ্যাসের অণুসমূহ তার পরস্পর নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। আবার কি হয়, আবার গ্যাসের অণুসমূহ পাত্রের গায়ে ধাক্কা দিয়ে, এই যে এখান থেকে পাত্রের গায়ে ধাক্কা দিতে পারে, এটা দিতে পারে, যে কোনো অণু পাত্রের গায়ে ধাক্কা দিতে পারে এইভাবে। তো গ্যাসের অণুগুলো যখন পাত্রের গায়ে ধাক্কা দেবে, গ্যাসের অণু পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করবে তা থেকে চাপের সৃষ্টি। তাহলে আমরা সহজ কথায় বলবো কি, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের যে আমরা চতুর্থ শিকার যেটা পড়ালাম, চতুর্থ শিকার যেটা লিখবে এবং ওখানেই মূলত এই কথাটি উল্লেখ করা আছে যে গ্যাস পাত্রে আবদ্ধ গ্যাস পাত্রে কথাটা বলতে হবে। যদি ওখানে লেখা নাও থাকে আবদ্ধ গ্যাস পাত্রে বলতে হবে। কোনো আবদ্ধ গ্যাস পাত্রে গ্যাসের অণুসমূহ পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ সমূহ স্থিতিস্থাপক, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন না ঘটায় গ্যাসের অণুসমূহের গতিশক্তির পরিবর্তন ঘটে না। এবং এই পাত্রের গ্যাসের অণুসমূহ আবার কি করে, তারা পাত্রের গায়ে ধাক্কা দেয়। এই ছবিটা আঁকলেও ভালো। পাত্রের গায়ে ধাক্কা দেয়, পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে যে বলের যে চাপের সৃষ্টি হয়, পাত্রের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে
যে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসের অণুসমূহ পাত্রে গায়ে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তা থেকে মূলত গ্যাসের চাপের সৃষ্টি হয়। তাহলে এই কথা আমরা খতে লিখব। এবার দেখো একটু করে, আমি আসলে এগুলো সহজ জিনিস, আমি এই প্রশ্নের উত্তরটা আসলে মেনলি পড়াবো, ঘয়ের উত্তরটাই প্রধানত পড়াবো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পূর্বেই পড়ানো আছে এই পরিবেশ রসায়নের সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় ক্লাসে পিভি কল্পে আপনি সমীকরণ প্রতিপাদন করলে হয়ে যাবে। তো উত্তরটা শুরু করবে কিভাবে সেটা একটু আমি করে দিই। শুরু করবে এভাবে, ঘয়ের উত্তর বলতে হবে উদ্দীপকের, একটু এভাবে ব্যাখ্যা থেকে দিতে ভালো হয়, উদ্দীপকের পিভি বনাম পি লেখচিত্রে। আচ্ছা আমি একটু লিখে নিই, উদ্দীপকের পিভি বনাম পি লেখচিত্রের এক লেখটি আদর্শ গ্যাসের জন্য, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে এক্স অক্ষের সমান্তরাল। প্রিয় ছাত্রছাত্রী, একটু ছোট করে লিখলাম, তোমাদের আমি বলে দিই, উদ্দীপকের পিভি বনাম পি লেখচিত্রের ওয়ান লেখটি আদর্শ গ্যাসের জন্য। কেন আদর্শ গ্যাসের জন্য? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়। তো আমরা এটা এক লাইনে প্রথমেই বলতে পারতাম, এটা তোমার বিষয়, প্রথমে এই অংশটা কিন্তু সুন্দর করে বলতে হবে, এটা যে আদর্শ গ্যাসের লেখচিত্র। তুমি যদি এখানে বলো যে এক নং গ্যাসের অবস্থার সমীকরণ, যে আমরা কোনো গ্যাসের মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা টি, চাপ পি, তারপরে গ্যাসের আয়তন ভি ধরে বয়েল সূত্রের মধ্যে, চার্লসের সূত্রের মধ্যে সূত্রটা সমীকরণটা প্রতিপাদন করে দিই, তাহলে তুমি নাম্বার হবে 2। কেন? কারণ তুমি এখানে এক নং লেখচিত্রটি যে আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য এবং কেন আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য সেটা লিখে দিতে হবে, তাহলে তুমি এখানে 1 নম্বর পাবে। প্রকৃতপক্ষে এটা অনুধাবন, প্রকৃতপক্ষে এটা অনুধাবন আর সমীকরণ প্রতিপাদন করবে, এটা জ্ঞান এবং প্রয়োগের অংশ করবে। তো এই ক্ষেত্রে তোমাকে পিভি করতে নাট্য সমীকরণ প্রতিপাদন করবে, এই লেখাটি লিখতে হবে। একটু দেখো আমি কি লিখলাম, আবার একটু বলি। উদ্দীপকের পিভি বনাম পি লেখচিত্রের ওয়ান লেখটি আদর্শ গ্যাসের জন্য। আচ্ছা, কারণ বা আদর্শ গ্যাসের লেখ, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে এক্স অক্ষের সমান্তরাল একটি রেখা পাওয়া যায়। তাই 1 নং লেখটি বা ওয়ান লেখটি হলো আদর্শ গ্যাসের জন্য বা আদর্শ গ্যাসের লেখ। আশা করি বুঝাতে পারলাম। এর পরবর্তীতে আমরা বলবো কি, ওই যে পিভি করতে নাট্য সমীকরণ প্রতিপাদনের সময় আমরা যখন বলেছিলাম, কি বলেছিলাম এখানে, এন মোল কোনো আদর্শ গ্যাসের টি তাপমাত্রায় পি চাপে ভি লিটার আয়তন দখল করে, তখন আমরা পয়েন্টগুলো বলবো। 1 নম্বর বয়েল সূত্র মতো পাই ভি প্রশ্নটুক টি, তারপর চার্লসের সূত্র মতো পাই, অ্যাভোগাড্রোর সূত্র মতো পাই, সূত্র তিনটা একত্র করলে পিভি করতে নাট্য সমীকরণ। এটা যেন একদম সহজ একটা কাজ। তো এখানে আমি আরো একটা কথা বলি, যদি এই লেখচিত্রগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লেখকে নিয়ে, যেমন একটা কার্বন ডাইঅক্সাইড লেখা, আমি যদি এটা কার্বন ডাইঅক্সাইড ধরি,
এই কার্বন ডাইঅক্সাইড ধরে যদি বলি যে এটার জন্য এই 27°C তাপমাত্রায় এই গ্যাসের জন্য আরএমএস ব্যাক নির্ণয় করো, তাহলে আমরা ওই C=√380/m, সেক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আরএমএস ব্যাক নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেই জন্য আমি এখানে এটা আলাদা করে প্রশ্নটা করলাম না। যেহেতু আরএমএস ব্যাক নির্ণয়ের সমীকরণটা আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, আর আমি এখানে যে গ্যাসগুলো লিখলাম এগুলো কিন্তু বাস্তব গ্যাস, সেই জন্য আমি দিলাম না। তারপরেও একটা হয়তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, সেক্ষেত্রে তুমি ইচ্ছে করে লিখতে পারো। বা এই ধরনের প্রশ্ন আসলে আমাদের যদি বলে কোনো কারণে, মনে করো এটাকে আমি হাইড্রোজেন গ্যাস ধরলাম, 2 নম্বর গ্যাসটা হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম গ্যাস, এর জন্য যদি বলে যে 27 বা 25°C তাপমাত্রায় 1 মোল এই গ্যাসটির জন্য গতিশক্তি নির্ণয় করো। আমরা কালকে গতিশক্তি নির্ণয়ের অঙ্ক করেছি, তাহলে এখানে গতিশক্তি নির্ণয়ের অঙ্কটা করে দেবে। গতিশক্তি সমীকরণ লিখে এই অঙ্কটি করতে হবে। তা আমার মনে হয় গতিশক্তি গতিবেগ নির্ণয়ের অঙ্কগুলো আমি করিয়েছি, এবং এখান থেকে যদি ধরনের প্রশ্ন করে আশা করি তোমরা পারবে। এবার আমি যে প্রশ্নটি এখানে পড়ানোর চিন্তা করে আসছি সেটি একটু খেয়াল করো। এই যে 1 নং হতে 2, 3 ও 4 নং গ্যাসের বিচ্যুতির কারণ বিশ্লেষণ করো। এই জিনিসটাও গতদিনের ক্লাসে পড়িয়েছি, অর্থাৎ আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। তো এক্ষেত্রে বলতে হবে কি, এক্ষেত্রে সুন্দর করে বলতে হবে উদ্দীপক মতে পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে কি পাওয়া যায়? পি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে 1 নং লেখটি এক চক্রের সমান্তরালে, এটি আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, আর 2, 3, 4 নং লেখ বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। এই কথাটি বলে, অর্থাৎ গ্যাসগুলো 1 এবং 2, 3, 4, 1 নম্বর লেখের চিত্রটি যে আদর্শ গ্যাসের জন্য এবং 2, 3, 4 নম্বর লেখ যে বাস্তব গ্যাসের জন্য, এটা আগে লিখতে হবে। তো আমি আবার একটু করে বলি, বলবে যে উদ্দীপকে পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে 1 নং লেখটি এক চক্রের সমান্তরালে পাওয়া গেল, এবং এক চক্রের সমান্তরালে প্রাপ্ত 1 নং লেখটি আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, লিখতে পারবে। আর 2, 3, 4 নং লেখ 1 নং লেখ হতে বিচ্যুতি প্রদর্শন করেছে, তাই এরা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে আমি একটু লিখে দিই, এটাই ভালো হয়। উদ্দীপকের পিবি বনাম পি লেখচিত্র এক লেখটি এক চক্রে সমান্তরাল, এটি আদর্শ গ্যাসের লেখো। আবার 2, 3 ও 4 লেখগুলি আদর্শ গ্যাসের লেখ হতে বিচ্যুতি প্রদর্শন করে। বিচ্যুতি প্রদর্শন করেছে, তাই
লেখগুলি বাস্তব গ্যাসের জন্য। বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে তোমাদের প্রথমেই এই লেখচিত্রগুলো যে কোনটা আদর্শ গ্যাসের লেখচিত্র কোনটা বাস্তব গ্যাসের লেখচিত্র এটা একটু উল্লেখ করে দিতে হবে। এবার আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এবার বলতে হবে যে 1 নং লেখ হতে দুই, 3 ও 4 লেখের বিচ্যুতির কারণ হলো 2 প্রথম লেখ 1 নং বা 1 লেখ PV = nRT। সমীকরণ এক লেখটি সমীকরণ মেনে চলে কিন্তু এক লেখটি পিভি করতে nRT সমীকরণ মেনে চলে 2, 3 ও 4 PV = nRT সমীকরণ মেনে না চলার কারণ এই না চলার কারণ দুটি। প্রথম কারণ আমি জিনিসটা গতদিন পড়িয়েছিলাম তারপর আবার একটু করে বলি তোমরা গত ক্লাসটা দেখলে। গত ক্লাস বলতে 34 ক্লাস 32 নম্বর ক্লাস 32 নম্বর ক্লাস আমি খুব সুন্দর মতো বুঝিয়েছি। প্রথমত কি বলেছিলাম, প্রথমত গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের উল্লেখ করা হয়েছে যে গ্যাসের অণুসমূহের কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্র আয়তনের তুলনায় অতি নগণ্য, অর্থাৎ গ্যাস যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে। তাহলে প্রথমত মানে আদর্শ গ্যাসসমূহের নিজস্ব আয়তন নেই বললেই চলে। মানে গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে আদর্শ গ্যাসের আয়তন একেবারেই নগণ্য। কিন্তু যদি গ্যাসের আয়তন একেবারেই নগণ্য হয়, বাস্তব গ্যাসে বলা হচ্ছে না গ্যাসের আয়তন একেবারে নগণ্য নয়, গ্যাস সমূহ কি করা যায়, যে কোনো গ্যাসকে নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাস কি হয়, নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাস তরল হয়, আবার তরল থেকে গ্যাস কঠিন রূপান্তরিত হয়। যেহেতু তরল বা কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে তাহলে নিশ্চয়ই এই আয়তন আসছে থেকে গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন থেকে এসেছে। তাই বলা যায় কি গ্যাসের অণুসমূহের আয়তন রয়েছে এবং গ্যাসের অণুসমূহের আয়তন একেবারে নগণ্য নয়। এই কারণে এই কথাটি বলতে হবে, এই কারণে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে, একটা কারণ। দ্বিতীয়ত গ্যাসের গতিতত্ত্বের অপর একটি স্বীকার্য উল্লেখ করা হয়েছে কি গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই।
কিন্তু বাস্তবে দেখা গেছে না, গ্যাসের অনুষঙ্গের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। গ্যাসের অনুষঙ্গের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে তার একটি বড় কারণ হচ্ছে জুল থমসন ইফেক্ট। জুল থমসন প্রভাবটি আমি গতকাল দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে একটা চিত্র আঁকবে, একে দেখাতে হবে যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পাত্রে অধিক চাপে রক্ষিত কোনো গ্যাসকে সছিদ্র প্লাগের মধ্য দিয়ে সম্প্রসারিত বৃহৎ আয়তন বিশিষ্ট পাত্রে সম্প্রসারিত হতে দিলে গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ গ্যাস কি হয়, গ্যাস ঠান্ডা হয়, আর গ্যাসের তাপমাত্রা হ্রাস পেলে সেই গ্যাস আবার কি হয়, তরলে রূপান্তরিত হয়, তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়। তাহলে বাস্তব আদর্শ গ্যাসে বলা হয়েছে গ্যাসের অনুসরণের মধ্যে কোনো আকর্ষণ নেই। তাহলে গ্যাসের অনুসরণের মধ্যে যদি কোনো আকর্ষণ না থাকতো, আকর্ষণ বিকর্ষণ না থাকতো, তাহলে গ্যাস কখনো গ্যাসের তাপমাত্রা জুল থমসন প্রভাবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পেত না। তাই এটা একটা বড় প্রমাণ যে গ্যাসের অনুসরণের মধ্যে আকর্ষণ রয়েছে। আর এই গ্যাসের অনুসরণের মধ্যে এই আকর্ষণ থাকার কারণে বাস্তব গ্যাস আকর্ষণ বিকর্ষণ থাকার কারণে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে কি করে বিস্তৃতি প্রদর্শন করে। তাহলে এই দুটি কারণ নিচে বলবো। তাহলে আমরা কি দুটি কারণ, একটি কারণ, প্রথম কারণ হচ্ছে গ্যাসের অনুসরণের আয়তন রয়েছে, মানে নিজস্ব আয়তন রয়েছে যা একেবারে নগণ্য নয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে গ্যাসের অনুসরণের মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। এই দুটি কারণে আমরা নিচে একটা লাইন দিতে পারি, এই দুটি কারণে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। এইটা লেখার পরে সবার শেষে এই কথাটা একটু বলে দিলে ভালো হয়, যেহেতু এটা উচ্চতর দক্ষতা প্রশ্ন। বলতে হবে গ্যাসের অণুসমূহের আয়তন অতি নগণ্য নয়, অর্থাৎ অনুষদের একটি নির্দিষ্ট আয়তন রয়েছে, আবার গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকায়, আবার গ্যাসের অনুষদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকায় এরা কি করবে, বাস্তব গ্যাসসমূহ, এই বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা এইটুকু লিখলে হবে। আমি আজকে এখানে শেষ করলাম। আগামী দিন এই বিষয়গুলোর উপরে আবার একটু আলোচনা করব। তো আমি এই বলেই আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।